সুধী দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন কানাডা জার্নালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা সবসময় চেষ্টা করে থাকি কানাডায় থাকা বাঙালিদের বিভিন্ন কর্মকাণ্ডকে তুলে ধরতে। আমরা চেষ্টা করি কানাডীয় বাঙালিরা যে সকল সামাজিক, সাহিত্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য কর্মকাণ্ড করেন সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে। কানাডা জার্নালে আমরা কৃতি কানাডীয় বাঙালিদের কীর্তিগুলোকে তুলে ধরার চেষ্টা করি। সুধী দর্শক, কানাডা জার্নালের আজকের প্রতিপাদ্য, আপনার সন্তান কি স্কুলে যাচ্ছে? ইজ ইয়োর চাইল্ড গোয়িং টু স্কুল? আমরা জানি যে টরন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ডের স্কুলগুলো এবং অন্যান্য স্কুল মোটামুটিভাবে গত মার্চ মাসের মাঝামাঝি থেকে বন্ধ ছিল এবং 6 মাস বন্ধ থাকার পর আগামীকাল সেগুলো খুলতে যাচ্ছে। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, সর্বশেষ সিদ্ধান্ত কেমন, কারা আসলে যাবে কালকে স্কুলে, অথবা কালকের পরে কোন কোন দিনে কারা কারা যাবেন, তাই নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে আমরা অভিভাবকদের উৎকণ্ঠা, উদ্বেগের কথা শুনব, সেগুলোকে সবার সামনে তুলে ধরব এবং কি কি সাবধানতা নেওয়া হচ্ছে এই সময় স্কুল খোলার ব্যাপারে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শুধু এটুকু জানিয়ে রাখতে চাই, যে সময় স্কুল খোলার সিদ্ধান্ত হচ্ছে এবং স্কুলগুলো খুলতে যাচ্ছে, ঠিক সেই সময় আজকের দিনে এই 14 তারিখে আমরা যদি অন্টারিওর কোভিড-19 আক্রান্ত নতুন সংক্রমণের হিসেবগুলো দেখি, তাতে দেখব শুধু অন্টারিওতে 313 জন আজকে আক্রান্ত, নতুন আক্রান্ত। টরন্টোতে সংখ্যাটি 112 এবং গত 2 মাসে এই সংখ্যাটি সবচেয়ে বেশি হয়েছে। আজকে সর্বোচ্চ সংখ্যা। এই আমাদের ছেলে মেয়েদের স্কুলে যাওয়া নিয়ে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের সাথে আজকে যে 5 জন বিশিষ্ট অতিথি যুক্ত হয়েছেন তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমাদের সাথে যুক্ত হয়েছেন পার্থী ক্যান্ডাভাল। মনে হচ্ছে পার্থী এখনো এসে যুক্ত হতে পারেননি। তিনি আসলে আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তবে নিশ্চয়ই তিনি আসবেন, কারণ কমেন্টে দেখতে পাচ্ছি পার্থী ইমেল করেছেন যে I didn't receive. Oh, there is Parthi. Yes, he is Parthi Kandibal. Parthi, most welcome to the program. We can't hear you. আপনারা জানেন যে পার্থী হচ্ছেন আমাদের স্কুল ট্রাস্টি। He is the trustee for Ward 18, which is Scarborough Southwest. And more than that, we must say that Parthi Kandibal is one of the very popular, friendly person to the Bengali community. He is not only a trustee to us, but also a friend of the Bengali community. We welcome Parthi Kandibal to our program. Thank you, Subrata Bhai. Thank you for having me. সুধী দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন আরেকজন ট্রাস্টি, তিনি মিশেল আর্টস। Good evening. Thank you for having me. Thank you very much, Michelle, for being with us. আমরা জানিয়ে রাখতে চাই, মিশেল উনি একজন স্কুল ট্রাস্টি এবং she is trustee for Ward 16, which is actually Beaches East York. আমরা এই দুজন ট্রাস্টিকে বেছে নিয়েছি কারণ এই দুজনের যে এলাকাটা, সেই এলাকায় বেশিরভাগ বাঙালি থাকেন। We want to hear from them what they actually are thinking about the security, about the other issues of our kids from tomorrow at school. সুধী দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন ইমাম উদ্দিন। গুড ইভিনিং। আপনারা জানেন ইমাম উদ্দিন একজন লেখক এবং সমাজকর্মী। তিনি সবসময় সমাজ নিয়ে ভাবেন। তিনি আমাদের সমাজে একজন চিন্তক হিসেবে যথেষ্ট পরিচিত
তিনি সবসময় বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে থাকেন এবং আরো উল্লেখ করা প্রয়োজন, হি ইজ দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বায়েস। ইমাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। Thank you very much for having me. শুধু দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন এলিনা মিতা। শুভ সন্ধ্যা। আপনারা সবাই জানেন যে এলিনা মিতা একজন বহুল পরিচিত সংস্কৃতি কর্মী। আমাদের টরন্টোর বিভিন্ন সংস্কৃতি বিষয়ক কাজে তিনি যুক্ত থাকেন। তবে তার আরো একটি পরিচয় আছে, তিনি একজন আর্লি চাইল্ডহুড এডুকেটর। আজকে তার সবচেয়ে বড় যে পরিচয় সেটি হচ্ছে তিনি একজন অভিভাবক, কারণ তার মেয়েটির আগামীকাল স্কুলে যাওয়ার কথা। আমরা তার অভিজ্ঞতাও শুনবো। এলিনা মিতা, আপনাকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। শুধু দর্শক, আমাদের সাথে আজকে আরো যুক্ত হয়েছেন অনামিকা দাস। Good evening. Thank you for having me. আপনারা জানেন যে অনামিকা দাস তিনি আমাদের কমিউনিটির একজন অনেক পরিচিত মানুষ এবং তার প্রধান যে পরিচয়, যেই পরিচয়ের কারণে তাকে আজকে আমরা এই অনুষ্ঠানে আহ্বান করেছি, সেটি হচ্ছেন তিনি একটি স্কুলের সাথে জড়িত আর্লি চাইল্ডহুড এডুকেটর হিসাবে। তবে তিনিও একই সাথে অভিভাবক। এই মানুষদের কাছ থেকে আমরা আজকে শুনবো যে কালকে স্কুলগুলো যে খুলছে টিডিএসবির, সেই স্কুলগুলোর নিয়ে তাদের ভাবনা এবং বাচ্চাদের নিরাপত্তা নিয়ে তারা কি ভাবছেন, কি কি ব্যবস্থা গ্রহণ করছেন, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি যে পরিস্থিতি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। We all know that situation actually demands many new initiatives many times. And if we go to the near past of Toronto, of Canada, we can see that once upon a time, some 1 century back, there had been something like open school. It was opened in 1912 because of TB. And then it is just an example. And then the students had their classes in the woods because the government, the authorities took that decision only for the security of the children. Now, I like to ask Parthi Kandaval, you are associated with the school system, TDSB system, for long. Could you please tell us in detail which schools are actually going to open tomorrow? Because there are many school systems, and there are the gifted schools, schools for autistic children, etc., etc. Could you please tell us which children are going to schools tomorrow, or who else are going on the next days? First of all, thank you for organizing this event, Subrata Bhatt, and for having us here today. We have a staggered approach to school entry this week. I don't have the exact grades with me. Michelle, hopefully you can help me out here. But the older grades are, I think we're starting. Today we had the news that our virtual school has resulted in more families choosing the virtual choice option to do online learning because of presumably the increase. Today we saw 300 plus new cases. More families are choosing the online learning, and as a result there has been the need for more planning. So on September 22nd, next Tuesday, we will be opening the virtual school. Oh, that is the last decision of the government. Yeah, of not the government, of us, because as a school board, we are responsible for the delivery of the learning. And in this case, the online learning, we've gone up now, I think it's above 70, maybe 75,000
the anticipated number. So as a result, our senior staff have said, okay, Tuesday, September 22nd, we'll be doing the online learning. Okay, thank you very much. Thank you. Now, let me go to Michelle Arts. Michelle, I have found that on your Facebook, you have been posting regarding the virtual school things, the numbers, etc., etc. Could you please give us the total picture, the scenario, how many children are going virtually or how many are going in person, etc., etc.? Yes, thank you. So as a system, for the whole of the Toronto District School Board, we have now 72,000 students who have chosen remote learning. Most of those students are elementary school. I don't have updated numbers for how many of the 72,000 are elementary and how many are secondary school or high school. But last week, roughly 16,000 of the students were from high school and the rest were elementary. But in each school, the numbers look a little bit different. So there's some schools where more than 80% of the children are coming back to school in person. They're going back to school, and only less than 20% are going online. And we have other schools in our area where 50% or half of the children have decided to stay home. So they're going to be engaging in remote learning. So it's a very large number. So 72,000 students makes the TDSB online school, I believe, the 5th biggest school system in Canada. Thank you very much. শুধু দর্শক আমরা জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকে আমাদের দুজন অতিথি রয়েছেন যারা অবাঙালি, সেজন্য আমরা একটু আমাদের অনুষ্ঠানটা বাইলিঙ্গুয়ালি করছি, বাংলা এবং ইংরেজি মিশিয়ে মিশিয়ে। এবং যে বন্ধুরা, যে দর্শকরা অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনুরোধ করব, ইফ ইউ ডু হ্যাভ কোয়েশ্চেন্স টু আওয়ার ট্রাস্টিজ, please make the comments in English, make your questions in English, that we can read the questions very quickly and they can be able to answer those very promptly. Thank you very much, Michelle. আমি এখন একটু অনামিকা দাসের কাছে যাব। অনামিকা দাস, আমি জানি যে আপনি বেশি ব্যস্ত থাকেন, এনগেজ রয়েছেন ছোটদেরকে নিয়ে, যেহেতু আপনি মানে ওই সিইসি হিসেবে কাজ করেন। আপনারা, যদি আমি প্রশ্ন করি যে মানে আপনারা কি স্কুলে ছোট বাচ্চাদেরকে নিয়ে বেশি উদ্বিগ্ন? অ্যাকচুয়ালি যেভাবে সেফটি মেজারমেন্ট দেওয়া হয়েছে এবং বোর্ড থেকেও যে নিয়মগুলো পাঠিয়েছে, সেভাবে যদি মেনে চলা হয়, আমার মনে হয় না সেটা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ আছে। কারণ সোশ্যাল বাবল তৈরি করার একটা চেষ্টা চলছে, দূরত্ব বজায় রেখে ক্লাসরুমে বসার সিটিং প্ল্যান সেভাবে করা হচ্ছে, প্রত্যেকের যাতে মাস্ক থাকে এবং টিডিএসবি আমাদের স্যানিটাইজার, তারপরে ডিসইনফেক্ট এবং যে পরিষ্কার করার বিভিন্ন জিনিস, আমাদের নিজেদের পিপিই, ফেস শিল্ড, এগুলো সবই দিয়েছে, মাস্ক। তো বাচ্চাদের জন্য এক্সট্রা টিডিএসবি সাপ্লাই করেছে, যদি কেউ এফোর্ড করতে না পারে তাদের যাতে দেওয়া হয়, বা যদি ময়লা হয়ে গিয়ে থাকে বা পড়ে গিয়ে থাকে তাহলে এক্সট্রা যাতে তাদের দেওয়া যায়। তো এভাবে আমি যেটা দেখেছি আমাদের স্কুলে যেভাবে প্ল্যান করা হয়েছে, যেভাবে মানে স্টিকার দিয়ে বোঝানো হয়েছে যে কত দূরত্বে এক একটা টেবিল হওয়া দরকার, কতটা দূরত্বে এক একজন দাঁড়াতে পারে। তো আমিও দেখার জন্য এক্সাইটেড যে কিভাবে এটা যায়। কালকে গেলে সেটা সম্পূর্ণভাবে মানে পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কতটা মেনটেন করা সম্ভব হচ্ছে, কিন্তু সব রকম সেফটি মেজারই নেওয়া হয়েছে। Thank you very much. Thank you, thank you. Then I ask Parthi Kandewal, could you please tell what measures actually have been taken for the security, for the safety of the children? You don't need to mute the microphone. Okay. 6 months into this, I'm still making the rookie mistake. So when we talk about the safety, we have to look at the safety of the students as well as all the staff in the building.
The staff are getting the medical masks plus the face shield, and in the office they'll have the plexiglass available to protect the staff. The students will be provided 2 reusable masks, and I think many parents have already bought masks for their children to use, and that's fine. They'll be provided 2. We're encouraging families and asking them to wash the mask each evening with hot water and soap, not in the washing machine. If a child were to come to school and they forgot their mask, our teachers will have disposable masks ready to share with them. In terms of the child's class, we're placing the students in what is called a cohort. So the child will be with his or her classmates for as much time as possible. So for example, in previous school years, the class would move to the music room, go to the gym. We're asking the specialty teachers, if there are any, to come to the classroom. So we're minimizing the number of people a child comes in contact with to a maximum of 50. Typically, if it's a low impact school, it'll be about 25 to 30 people, including adults, but of course there may be some other teachers. We're asking our students to follow the very detailed signs that'll be in the school building, showing how much distance to keep from another child or adult, following frequent hand washing, hand sanitizing. That, of course, soap will be there, sanitizer will be there. So to the extent possible, given the space we have in the building, our teachers are going to be focusing the first 2 weeks, I know I have with my class, ensuring the discipline or the expectations are being taught to our students in terms of safety, social or physical distancing, and cleanliness. Michelle, I don't know if you wanted to add something. Okay, Michelle, have you been able to visit any of the schools right today or yesterday? No, we haven't been. We haven't been in the school. Then, if I say, are you very happy the things they have taken, the measures they have taken at the schools? Yes, I'm in contact with all of my schools, my principals, and our superintendents. So for my ward, for Thorough Beaches East York, I have a superintendent who takes care of all the schools south of the Danforth, and another superintendent who sees to all the schools north of the Danforth, and they keep me regularly updated on what's happening overall with protocols, but also some of the specifics in different schools. Each of the schools looks a little bit different because my youngest child goes to Bowmore School, and there are almost 1,000 kids, or there's over 1,000 kids enrolled there, but they have almost 900 coming back to school. So their challenges are very much different than Parkside, which has less than 200, or Kimberly, which is around 200. Those are very small schools. So their things are very different. My daughter is going back to school. My youngest is going back to school because I understand enough about the system and all of the measures that the schools are putting in place. And it's very important for her socially to go back. And so I am confident that she will be safe when she goes back to school. Thank you very much. আমি একটু এলিনা মিতার কাছে যদি আসি। এলিনা মিতা, আপনি তো একজন অভিভাবক। আপনার মেয়েটি আগামীকাল স্কুলে যাওয়ার কথা। সে কি আগামীকাল স্কুলে যাবে? ধন্যবাদ দাদা। আসলে আমার মেয়ে বড় মেয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে, তো ওর এবার সব কোর্স এই সেমিস্টারে তো অনলাইন অফার করেছে, তো ও অনলাইনই করছে বাসা থেকেই। আর ছোট মেয়ে হাই স্কুলে যাচ্ছে, এবং যেহেতু সে ক্যাথলিক ডিস্ট্রিক্ট বোর্ডের আন্ডারে, তো ওদের স্কুল শুরু হচ্ছে নেক্সট উইক থেকে। সে কি, এবং ও অনলাইন অপশনটাও চুজ করেছে। আচ্ছা, কিন্তু অনলাইনই ক্লাস করছে, সো স্কুলে ব্যাক করছে না। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি তো একজন অভিভাবক,
মানে অভিভাবক মানে তো শুধু আপনার মেয়ে না, মানে আপনার বন্ধুদের ছেলে মেয়েরাও স্কুলে যাচ্ছে, তাদের কাছ থেকে কি জেনেছেন যে তারা আসলে হাউ মাচ দে আর অ্যাংশাস অ্যাবাউট দেয়ার কিডস গোয়িং টু স্কুল? আচ্ছা, হ্যাঁ, আমার কলিগদের ভেতরে, আমার বন্ধুদের মধ্যে আছে যে অনেকের বাচ্চারা, যেটা ক্যাথলিক বোর্ড আজকে তো ওপেন হয়েছে, সো ক্যাথলিক বোর্ডের আজকে স্কুল শুরু হয়েছে, ওরা স্কুলে গেছে, এবং কিছু প্যারেন্টস আছে যে ওরা দে আর নট at all willing to send their kids to the school because ওরা যেটা বলছে যে although there have been taken all the measurement, all the safety measurement, but তারপর একটা রিস্ক ফ্যাক্টর তো রয়েই যাচ্ছে, বিকজ ওরা দে আর নট কমফোর্টেবল যে ওদের বাচ্চারা কতটা ওটাকে মেনটেন করতে পারবে, ফলো করতে পারবে পলিসিগুলো, রুলসগুলো স্কুলে, মাস্কটা আসলে সবসময় ওরা পড়বে কিনা, অথবা ওদের বাচ্চা হয়তো পড়ছে কিন্তু অন্যদের বাচ্চারা পড়বে কিনা। তো সেক্ষেত্রে একটা মানে ব্যাক ইন হেড ওদের একটা ভয় থেকেই যাচ্ছে। তো সেখান থেকে ওরা আসলে সত্যি খুব ওরিড, এবং দে আর নট সেন্ডিং দেয়ার চিলড্রেন টু দ্য স্কুল। ওরা অনলাইন অপশনটাই নিয়েছে, and some of my friends were really saying that, I want to quote that, that we don't want to make our children like guinea pig, like we don't want to send our kids to the school despite of all the safety measurements, and we trust the government and the school trustee board and everything, but you know, considering the situation and how worse it's getting day by day, so we don't want to make our children guinea pig and, you know, send them to the school and then let's see what happens, and then what if they get, you know, the virus. So thank you very much. I'm sorry, Michelle, I'm sorry. It's okay, it's okay, but we should actually express our concerns, and that the trustees can understand what the community is actually thinking, they are feeling. The trustees should understand. ইমামউদ্দিন, আমি একটু আপনার কাছে জানতে চাই, আমরা জানি যে প্রিমিয়ার ডাকফোর্ড তিনি কিন্তু আজকে আফটারনুনে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছেন। অ্যানাউন্সমেন্টটা এরকম যে the second wave is coming, if cases keeping rising we may see another shutdown. If that is so, then why we are sending our kids to school? ধন্যবাদ। বেসিক্যালি যেই আমরা এমন একটা সময় পার করছি, we are passing very difficult time at this moment. Our sons, our kids are like detached from school for the last 6 months. They are মানে তারা চিন্তা করতে পারছে না যে তারা বাসায় মানে তাদের ফ্রেন্ডদের সাথে দেখা করতে পারছে না, তাদের ক্লাসমেটদের, তাদের টিচারদের। আমার আমার ছেলে এবং মেয়ে, আমার ছেলে both of they are going university right now. My daughter is first going to university. She was like high school, graduated high school this year. So যেটা হচ্ছে যে আমি যদি তার দিকে তাকাই, হ্যাঁ, আমি যদি তার দিকে আপনার তার সাথে কথা বলি, সে কিন্তু খুব she is not very much happy যে আসলে অনলাইন ক্লাসে। আবার একই সাথে she is thinking about the safety. তা আপনি যেটা বলছেন যে আমরা এমন একটা সময়, প্রিমিয়ার ডাকফোর্ড যেটা বলেছেন যে আমরা হয়তো আবার বন্ধ করে দিতে পারি, সো এটা আসলে আমরা জানি না যে হোয়াট ইজ গোয়িং নেক্সট। হ্যাঁ, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এখানে আরো অনেকগুলো বিষয় আছে। ধরেন আমার মতে যে আমরা অনেকগুলো সেফটি মেজার্স নিয়েছি, টিডিএসবির পক্ষ থেকে has taken so many safety measures, কিন্তু আমাদের অনেক অভিভাবকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা কিন্তু অনেক সময় বাচ্চারা স্কুলে যেতে চায় কিন্তু ওনারা সেফটির জন্য দিতে চাচ্ছে না। সো দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য প্যারেন্টস এন্ড দ্য লাইক চিলড্রেন, যে তখন এখানে একটা প্রবলেম আছে কিন্তু আমরা সেটা অ্যাড্রেস করছি না। সো আবার যদি ওরা স্কুলে যেতে না পারে, বাসায় থাকছে, দেয়ার ইজ এ প্রবলেম অফ মেন্টাল হেলথ, আপনার হ্যাঁ সেটার একটা প্রবলেম আছে। আবার হয়তো আমরা যেটা এখন সবচেয়ে বেশি চিন্তা করছি যে চাইল্ড কেয়ারের একটা বিষয় আছে। সো দেয়ার আর লট অফ প্রবলেমস গোয়িং অন, যে আমরা আসলে বুঝতে পারছি না যে আমরা কোন দিকে যাব। আবার আরো কিছু বিষয় আছে যে যারা অনলাইন ক্লাস করছে, মিশেল অলরেডি told that 72,000 students are doing online classes. So
whether we have ensured every student the devices, we can ensure everybody internet. There are a lot of unstable internet. So many people are in the poverty line, so they don't have that much devices. And I know Parthy also mentioned that a lot of students have been distributed the devices before, and I heard from 2-3 parents, like they applied for devices, but yet they did not receive the devices. They are planning not to send their sons or daughters to schools for the safety. So there are a lot of issues. I would say basically is we don't know exactly like what is. Thank you very much for pointing to the focal things. Now, Parthy, we understand that there had been many meetings before taking the decision, and there had been many options before opening the schools. Could you please tell what were the observations in the meetings that you attended as a trustee? Yeah. What proposals were there, and what were the views of the other trustees and yours as well regarding opening? Very, very good question, Subrata. This whole pandemic period and these last 2 months, July and August, has really brought a good focus on the relationship between province and the school boards. I think a lot of people did not understand that unique relationship. And the important thing to remember when we go back to July, the Minister of Education asked all school boards to create different options for reopening. And as per that direction, we as a school board came up with different options with varying class size models, the accompanying costs. We were even asked to come up with a hybrid model of alternate day attendance. A child would attend on 2 days a week and be home 3 days a week. Came up with a host of models. And just about a week before we presented those different options, the minister, I think it was July 31st, came out and said it's regular class size. We'll be going back to full-time learning with, of course, secondary school, given that they're older, bigger students, class sizes of 15. So we didn't have an ability to choose any of those options. So then we went back to the planning mode to come back with a solution for full class size. And within those discussions, there were good debate within us as a board of trustees whether we should go into our reserve funds. It was about 160 million. We have, this is going to be my 7th year as a trustee. We've never touched or even thought about or talked about using our reserve funds. So we had a good debate, and out of it, the minister gave us permission to go into 2 or 3% of our reserve funding. And it's on that we decided to spend about 60 odd million in order to reduce class sizes. And we realized that 68 million would not reduce class sizes across Toronto. We have about 580 schools. So we just made the decision to look at the areas, the neighborhoods that Toronto Public Health has identified as what are called high risk. Last week I was on a show and people asked, we have neighborhoods in our area along Danforth that are lower socioeconomically. How come we're not getting reduced class size? And that's a very good question. So the data that they used noticed that the northwest area of our city, you may know the neighborhoods of Rexdale, Jane and Finch, the York, southwestern corridor. So the data shows those are the neighborhoods. There's a couple in Scarborough by Woburn that had the highest cases. So that's 60 odd million dollars we took from our reserve funds. We spent to lower the class sizes in what are called the high impact neighborhoods. So when coming back to your question, we had a lot of plans and different options, but school boards have to take their direction from the Minister of Education. And that was very clear to us that we have to plan for both full class size and the virtual learning if parents are reluctant or they have
any caution about the in-school. So that was the model we planned for as a board of trustees. Thank you very much. Michelle, could you please share your experiences before taking the decision of reopening the schools? Do you mean to continue with what Parthy was talking about? Yeah, our discussion. Yeah. So, in addition to what Parthy has said, we did go back and forth with the province. So our board of trustees and our senior staff discussed different ways to make school safer. We talked with public health about what did public health want us to do in our schools, what kinds of safety measures, what kind of class sizes did they want us to have in order to make our school opening as safe as possible. And our staff, even after the Minister of Education said, you must return full to school, everybody has to return full, no other options. We still went back and we asked them, we said, well, could we go back to school in this slightly different model where we could make class sizes even smaller for only a little bit of money? We could do it for $20 million. And we could pay for that and it wouldn't cost the province very much. So we went back and forth quite a lot. And so a lot of our discussions were around what else could we ask the province for? Could we ask them to change their minds, have some leeway? And they said no at every stage. And this is, as Parthy said, why we opted to borrow money against our reserve funds. And we should clarify that our reserve funds, each school board has some amount of reserve funds, and that's usually money that they have put away for a specific purpose. So our reserve funds are money that we put away for like emergency benefits plans and emergency medical plans, so that if we have insurance plans, staff insurance plans with unexpected costs, we don't have to take that money away from learning to pay for those costs. We have a safety net, and also some of that money, those reserve funds, is set aside to pay for projects that we committed to some years ago that haven't been fully, all the costs haven't been fully covered yet. So that's not money we just have sitting around. We actually we do have to put that money back. So we're borrowing it this year, but we do have to pay it back. So it's not a great financial position for any school board. So there's been a lot of difficult decisions on what we can do, but we opted to take that deficit this year and say we will put it towards class sizes. And once schools open, we'll see what all the class sizes look like. Like Parthy said, most of the funding will be used to reduce class sizes in the high-risk schools. But that money also gives us, makes classes a little bit smaller across the system. So most schools will see smaller classes or slightly smaller classes. Thank you for explaining all these things, because actually the community people, they have been wondering actually what went behind the scene before taking the decision. আমি একটু অনামিকা দাসের কাছে যাই। আমরা জানি, আমরা যারা স্কুলের সাথে জড়িত না, আমরা কিন্তু জানছি যে আপনারা যারা স্কুলের সাথে জড়িত, যারা টিচার, সেটা যে লেভেলেরই টিচার হন না কেন, আপনারা বেশ কিছুদিন ধরে ট্রেনিং করছেন অথরিটির কাছ থেকে যে কি করে আগামীকাল থেকে, মানে স্কুল যখন খুলবে সে সময় আপনারা পুরো পরিস্থিতিটা ম্যানেজ করবেন। আপনি কি একটু বলবেন যে কেমন ট্রেনিং হলো এবং কি কি সেখানে করা হলো? আমার ধারণা যে এটা যদি আমাদের অভিভাবকরা জানেন, তাহলে তারা একটুখানি মানে সহজ বোধ করবেন, স্বস্তি বোধ করবেন যে না, সত্যি সত্যি অনেক ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে। নরমালি যখন সামার ব্রেকের পর স্কুল ওপেন হয়, সেটা টিচার এবং স্টুডেন্টদের একসাথেই ওপেনিংটা হয়। কিন্তু এবছরে আমাদের 3টে পিএডএ দেওয়া হয়েছিল, সেপ্টেম্বর 1st, 2nd and 3rd। সো এই পিএডএ গুলো পুরোটাই ট্রেনিং পিরিয়ড ছিল। তো ফার্স্ট ডেটা রিমোটেই ছিল, মানে অনলাইন লার্নিং, বেসিক্যালি পুরোটাই কোভিড এর উপরে, যে কোভিড কিভাবে ছড়ায়, কিভাবে বুঝতে হবে সিমটম, কিভাবে আটকাতে হবে, যা আগে আপনারা শুনছেন খবরে, মানে সবটাই একটা প্যাকেজ করে মোটামুটি গোটা দিনটাই
ওই ওয়ার্কশপ করতে টাইমটা চলে গেছে, এত বড় সেশন ছিল। তো 1 তারিখ ওই কোভিড এর পুরো ব্যাপারটা ট্রেনিং ছিল। সেকেন্ড 2টো দিন সেটা ছিল যে কিভাবে পড়াতে হবে। এখন তো নতুন সিস্টেম হচ্ছে, যেমন আমরা আগে ফোকাস করতাম কিভাবে শেয়ার করবে, কিভাবে একটা জিনিস দিয়ে বিল্ড করবে। আমি তো কিন্ডারগার্টেনে পড়াই, তো বাচ্চাদের ও প্লে বেসড ক্যারিকুলাম, তো সেই কারণে কিন্ডারগার্টেনটা পুরোটাই একটা কোলাবোরেশন করেই বাচ্চাদের শেখানো হয় যে কিভাবে তারা একসাথে খেলতে পারে, মানে সোশ্যালি তাদেরকে ডেভেলপটা মেনলি করানো হয়। কিন্তু এই সিচুয়েশনে সেটা তো একেবারেই সম্ভব নয়। এইখানে যেমন আজকেও আমাদের আলাদা আলাদা প্রত্যেকটা বাচ্চার নামে বিন তৈরি করতে হয়েছে, যেখানে প্লেডও প্রত্যেক বাচ্চার আলাদা হবে, প্রত্যেকটা ক্রেয়ন, পেন্সিল, মার্কার, এভরিথিং আলাদা করে প্যাকেজ করা হচ্ছে যাতে একজনেরটা আরেকজনের না ব্যবহার করতে হয়। ইভেন টয় বিন গুলো সেভাবে করা হচ্ছে যাতে এক একটা বাচ্চাকে হয়তো 2টো করে বিন প্রতিদিন দেওয়া হলো এবং সেটা আবার স্যানিটাইজ করা হবে, ওয়াশ করা হবে, মানে ইচ ইউজের পর। তো এটা আমাদের জন্য একটু বেশি কাজ হয়ে গেছে। এখন প্রত্যেকটা মুহূর্তে হ্যান্ড ওয়াশিং স্কেডিউল আছে, প্রত্যেকটা মুহূর্তে ওয়াশরুম স্কেডিউল আছে, মানে ইনস্ট্রাকশনাল টাইমের মধ্যেই এইগুলো অনেক বেশি করে আছে, যেটা হয়তো রিসেসের আগে একবার ছিল বা রিসেসের পরে লাঞ্চের সময় একটা ছিল, এখন সেটা প্রায় 5 বার একটা রুটিনের ভিতরে। তো এইভাবে পুরোটাই আর কি প্ল্যান আউট করা হয়েছে। তো সেইগুলোই আমাদের ট্রেনিংও দেওয়া হয়েছে। তো এর ফলে অনেক বেশি এবছর অনেক বেশি পড়াশোনা করতে হয়েছে আমাদেরকেও ফেরত যাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমরা অনামিকা দাসের কাছ থেকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা জানলাম, যেটি আমাদের জন্য অনেক স্বস্তির। কারণ পরিস্থিতি যখন খারাপ হয়, সেই পরিস্থিতিকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য তাকে মুখোমুখি করে, মানে মুখোমুখি হওয়ার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতেই হবে, উদ্যোগ নিতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে সেই উদ্যোগগুলো কি, এবং একই সাথে মানে বাচ্চাদের যে সেফটি মেজার্স, সেগুলো আমাদের টিচাররা কি করে ম্যানেজ করবেন, সেগুলো আমরা তার কাছ থেকে জেনেছি। এটা খুবই আনন্দের বিষয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু এলিনা মিতার কাছে আসি। আমরা যদি সিইসি হিসেবে আপনার যে রোল সেটিকে যদি বাদ দিই, ধরুন আপনি একজন গার্ডিয়ান, আপনি বাড়িতে আছেন, আপনার বাড়িতে আপনার মানে বাচ্চা আছে যে স্কুলে যায়, সেখানে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা কি কি জিনিস এ পর্যন্ত পেলেন, মানে তাদের কাছ থেকে ইমেল, তাদের কাছ থেকে ফোন, এবং সেখানে কি ইনফরমেশন এসেছে যা দিয়ে একজন প্যারেন্ট could be very much what should I say, satisfied that oh okay, I can send my kid to school from tomorrow. এরকম কি কি জিনিস এসছে? হ্যাঁ, ধন্যবাদ দাদা। শুরু থেকেই আসলে স্কুলগুলো কিন্তু শুরু থেকেই কমিউনিকেশনস এর দিক থেকে আমি বলবো দে হ্যাভ বিন রিয়েলি গুড। দে হ্যাভ বিন ইন টাচ উইথ দ্য প্যারেন্টস, দে হ্যাভ বিন সেন্ডিং ইমেলস, এবং ওনারা ইমেলসে পাঠাচ্ছে কখন স্কুল খুলবে এবং কি কি সেফটি মেজার্স নেওয়া হচ্ছে, এবং এমনকি অনলাইন যে ক্লাস যারা করছে অনলাইনে, তাদেরও কবে শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে, কবে থেকে ওরিয়েন্টেশন হচ্ছে, সেগুলো পাঠানো হচ্ছে। এবং আজকে যাদের শুরু হয়েছে তাদেরও ওরকম মানে ভিডিওতে পাঠানো হয়েছে একটা কি বলবো, প্রারম্ভিক যে একটা ভাষণ আর কি, ওরিয়েন্টেশনের মতো করে প্রিন্সিপাল পাঠিয়েছেন এবং ইনস্ট্রাকশনস গুলো ওখানে দেয়া আছে। আজকে থেকেই বাসায় তাদেরকে কাজও দেয়া হয়ে গেছে, হোমওয়ার্ক দেয়া হয়ে গেছে। যারা এলিমেন্টারি স্কুলের কথা বলছি, হাই স্কুল মনে হয় আরো 2 দিন পরে শুরু হচ্ছে। তো ইনফরমেশনস বলতে আমি যেটা কিছুটা যেটা গ্যাপ আমি যেটা ফিল করেছি সেটা হচ্ছে আমার মেয়ের ক্ষেত্রে আমি বলছি যে আমার মেয়ের স্কুল নেক্সট উইক থেকে শুরু হবে এবং ওর ওরিয়েন্টেশন হওয়ার কথা এই উইকে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লিঙ্ক আমরা পাইনি যে ওর ওরিয়েন্টেশন হবে, কবে থেকে হবে, কেন হবে, সেগুলো সব বলা হয়েছিল, কিন্তু ওরিয়েন্টেশনে যাওয়ার যে লিঙ্কটা সেটা আমরা পাইনি। হয়তো আজকালকার মধ্যে আমরা পেয়ে যাব, আশা করছি কালকে হয়তো তারা পাঠাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ক্লাস কিভাবে হবে, কোন টিচার নেবে,
সেটারও কোনো ইনফরমেশন এখন আমরা পাইনি, তবে সেটাও আশা করছি হয়তো তারা এর It is মধ্যে expected that যোগাযোগ করবেন এবং পাঠাবেন। the information তবে হ্যাঁ, আমি বলবো যে কমিউনিকেশনের দিক থেকে যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি কমিউনিকেশন স্কুল বোর্ডগুলো করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু ইমামউদ্দিনের কাছে আসি। আপনি তো নন প্রফিটের সাথেও যুক্ত আছেন। এই যে সমাজকর্মী হিসেবে আপনার যে রোল এবং একজন মানে একটি নন প্রফিটের প্রধান হিসেবে আপনার কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে নন প্রফিট গুলো বা নন প্রফিটের সাথে আপনারা যারা জড়িত আছেন তাদের কোনো ভূমিকা রাখার সুযোগ আছে? কি মনে হয় আপনার? না, অবশ্যই আপনার অনেক ভূমিকা রাখার সুযোগ আছে এখানে। আমাদের আসলে কমিউনিটিতে অনেক সমস্যা আছে। স্কুলে বাচ্চারা যাবে এটা একটা চিন্তা প্যারেন্টসদের, সেটা না। আমাদের যারা প্যারেন্টস, ওনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা আনসার্টেন ভবিষ্যৎ, মানে তারা আসলে কি করবে। অনেকেই হয়তো জব লস করেছে, অনেকে হয়তো জব লস করতে যাচ্ছে, অথবা অনেকে এখনো জবে নেই। তো এই ধরনের এইটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আরো অনেক সামাজিক সমস্যা আছে আমাদের এখানে। অনেক ইস্যু আছে যে তারা হয়তো অনেকেই তাদের বাসা ভাড়াটা দিতে পারছে না, হয়তো তাদের বাচ্চাগুলো বেসমেন্টেও থাকছে অনেকেই, যে এত বেশি বাসা ভাড়া বাড়ছে, মানে রেন্ট বাড়ছে, তো ওনারা সেটা অ্যাভেল করতে পারছে না। ওনারা ঠিকভাবে, মানে যে পরিমাণ টরন্টোতে এখন লিভিং কস্ট বাড়ছে সেই হিসাবে দিতে পারছে না। তো এই যে এক একটা সমস্যা, এই সমস্যাগুলোর কিন্তু আলটিমেটলি যখন সব সমস্যা মাথায় আসে তখন কিন্তু ওনাদের মাথা ঠিক থাকে না যে আসলে কোথায় কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে। তা আমরা যেটা করছি, মানে আমি যে অর্গানাইজেশনে রিপ্রেজেন্ট করি, বেঙ্গলি ডোনেশন এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিস, we are providing mental health services. We have partnered with the Canadian Red Cross. We have partnered with federal government. Now we are like helping the community, বিশেষ করে যারা মেন্টাল হেলথে স্ট্রাগলিং করছেন তাদেরকে হেল্প করা, যেসব প্যারেন্টস এইসব বিভিন্ন প্রবলেমে আছে তাদেরকে হেল্প করা। এখানে আপনি জানেন ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এই প্যান্ডামিকের সময় প্রচুর, বলতে গেলে বেড়ে গেছে ফ্যামিলি ভায়োলেন্সটা। আমরা সেখানে নিয়ে কাজ করছি এবং সেখানে হেল্প করার চেষ্টা করছি। এখানে শুধু যে বাচ্চারা স্কুলে যাবে, দ্য প্রবলেম ইজ নট অনলি দ্যাট, দেয়ার আর লট অফ ইস্যুস। মানে এটা আগেও ছিল, এখন এর সাথে এই প্রবলেমটাও যুক্ত হয়েছে। সো এই জিনিসগুলো যদি আমরা কমিউনিটির সবাই মিলে একসাথে কাজ করি তো এটাতে অনেক হেল্প হবে। ইদানিং খুব রিসেন্টলি বাংলাদেশ BCS, বাংলাদেশি ক্যানাডিয়ান কমিউনিটি সার্ভিসেস, এবং আরো বেশ কয়েকটা অর্গানাইজেশন মিলে সরো আছে এটার সাথে, একটা হটলাইন নাম্বার চালু করেছে যে যার কোনো প্রবলেম হয় এনি ইমিডিয়েট, so they can ask like COVID related or any others like in the community, so they can try to help. It's like 24/7. So is like as a community worker or as a social service worker, I would say like we have to keep eye all the time and try to help not only like parents who has a child, like everybody, like finding jobs, helping, connecting with the resources and everything. So then whenever they think like they are like they know the resources or the resources, so that will be helpful. এবং আমি মনে করি যে সেই ধরনের হেল্প দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু দর্শক, আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে we have got many comments and opinions on our live link. আমরা জানি যে মন্ট্রিয়লে কিন্তু বেশ আগে স্কুল খুলেছিল এবং মন্ট্রিয়লে আমাদের এক বন্ধু জিয়াউল হক জিয়া, he has given a comment and I want to read that out. In Quebec, all schools are opened in late August. Wearing mask is not mandatory in the classroom. A few number of COVID-affected students at secondary level were found in 47 schools. We are worried about our children. Now, Michelle, the question is, what is the direction from the government or the school board if I say, if any of the bad indications we experience very soon? So there's multiple safety measures in place or protocols Yes.
that are guided by Toronto Public Health. So the Ministry of Education has told school boards that they should follow the directions and work with their local public health units. So we work with Toronto Public Health, and we're putting protocols in place in our schools. So we're asking parents to do a daily screen of their kids every morning, and all staff. You will answer the questions. Do you have a fever? Do you have a runny nose? Anything that looks like a cold or the flu, influenza? We're asking those children to stay home and those staff to stay home. If children arrive at school with obvious symptoms, or they get sick once they're at school, they will be sent home. They will be taken from class to a wellness room to wait for their parents to pick them up. So obvious symptoms of a cold or flu that we can't tell the difference between a cold and coronavirus, we will send them home, and we will ask them to stay home. We will ask them to go to their doctor and follow up with testing, and to stay home until symptoms subside. If they have a positive test for coronavirus, then that triggers the involvement of Toronto Public Health. So then Toronto Public Health gets involved, and they take over. They look at the contact tracing. So where might this child have gotten COVID? Were they in the school without a mask? Were they interacting with other children or teachers without a mask? There's a number of different things that they will look at to decide on next steps. And so they will decide whether it's just that student that needs to stay home and isolated. They will decide whether the entire class needs to stay home. And if another case appears or someone else from that cohort gets sick, they will then decide whether they think there's school transmission, and they also get to decide if that whole school gets closed. I see. Partly, as Michelle was saying, that if any of the kids are found with any of the symptoms, but the thing is that if there is a symptom, we can request the parents that the kids stay at home. But the point is that aren't we, the authority, pushing the kids to the symptoms? They are at home, they are safe, but they are going to school and they are having symptoms. How do you think this? How do you consider this thing as a father, as a authority? As an authority figure, it's a good question that our principals, teachers are going to wrestle with, because there will be child will come with the runny nose, but that child may always have a runny nose in October, right? We know what we'll do if there is a confirmed case. It will involve communication with the parent. If the principal and teacher make the decision to place the child in the wellness room or isolation room, then the parents will have to come in, when they're available to pick up the child. So it will be in consultation with other people. The province has given public nurses that our principal superintendents will be working with. But it's a tough question at this point, Subrata, as to how that will be determined, because there will be children, I think, and we need to be ready, who will come back with symptoms that are similar to COVID, but that are symptoms of the cold, of a flu, and there's so much overlap between the two. I mean, and this is where the education part is very important. Yes, that is the most important thing, that we have to continue the education things. Yes, we cannot stop that. Here lies the point. অনামিকা দাস, আপনি কি বলবেন এই যে স্কুলগুলোতে নির্দেশটা কেমন আছে, যে যদি আমরা একটা বাচ্চাকেও মানে এরকম একটা সিম্পটমে দেখে ফেলি, তাই না, ওই একটা বাচ্চার যে প্যারেন্ট, সেই বাচ্চাটি সে তো তার ভিকটিম হয়ে গেল, সেক্ষেত্রে স্কুল কি করবে? স্কুল তাকে স্কুলে আসা বন্ধ করলো,
কিন্তু এই যে একটা বড় ঘটনা ঘটে গেল, সেই জায়গাটাতে স্কুলগুলোর দৃষ্টিভঙ্গিটা কি? নাকি এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতেই হবে? I feel we should take the challenge. COVID is not going away. We need to stay with until the vaccine comes. Yeah. So we need to go with the safety measure and everything. Try to go with all the Toronto Public Health, whatever they say, go with that. And then the destiny. Like, I am also working, so I'm putting myself there. And I'm sending my kids too. So for my home, like 3 school, we are in 3 different people in 3 different schools. So we are coming home. Nobody is sick right now. But if something happened, like it could be happen to anywhere. You're going to the store, you are going to other places where you need to go. So I think it's not that necessarily come from a school. We should also go to school as well. Yes. Imamuddin, আপনি একজন সমাজকর্মী হিসেবে as a social worker, what do you think if such a thing happens? আপনি এটাকে কিভাবে নেবেন? প্রথম বিষয় হচ্ছে যদি কোনো সিনড্রোম দেখা যায়, সেটা তো আপনি জানেন যে প্রচুর নার্স থাকবে প্রত্যেক স্কুলে, ধরেন অনেক সেফটি মেজার থাকবে, তখন সেখানে তারা সেই বিষয়টা সেভাবে দেখবে, তারা অ্যাসেস করবে এবং সেটা পাবলিক হেলথে, টরন্টো পাবলিক হেলথের সাথে কানেক্ট করে দিবে। যদি দেখা যায় যে না এটা সিভিয়ার, তখন সেই হিসাবে সেটাকে সেভাবে দেখবে। তবে এখানে প্যারেন্টসদের যদি, আমার মতে যে যদি কোনো মানে কারো এরকম সন্তানের এরকম কোনো সিনড্রোম দেখা যায় যে তার কোনো প্রবলেম, আমি বলবো যে সেক্ষেত্রে স্কুলে না পাঠানোটাই সবচেয়ে বেশি উত্তম হবে। আদার মানে ফ্লু হতে পারে বা অন্য কিছু হতে পারে, কেন সেখানে হয়তো বুলিং হওয়ার সম্ভাবনা আছে, অনেক ধরনের কেন পাঠিয়েছে বা এই ধরনের মানে অনেকগুলো ইস্যু আছে। কারণ আমরা এখন ভয় করছি যে এমনি স্কুলে বুলিং হয়, কিন্তু এখন যদি এই কোভিড এর সময় সেই সম্ভাবনাটাও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হয়তো কেউ একটু হাঁচি দিল, কাশি দিল। তো এই ক্ষেত্রে আমি বলবো যে প্যারেন্টসরাও একটু সচেতন থাকা দরকার যে না ঠিক আছে, আমার বাচ্চাকে এই মুহূর্তে স্কুলে পাঠাবো না, স্কুলে পাঠাবো না, সেটা মানে এটাকে খুবই এক্সট্রা ইয়ে হিসাবে নিতে হবে, অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। তবে এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হলো আমাদের প্যারেন্টসরাও কিন্তু কর্মজীবী, মিডল ক্লাস, ওয়ার্কিং ক্লাস, বিশেষ করে আমাদের বাঙালি কমিউনিটি, তারা কাজ করে খেতে হয়, তারা কিন্তু বাসায় বসে থাকে না। তো এরা যে সন্তানের প্রতি ওইভাবে সময় দিবে, সেই সময়টাও অনেক প্যারেন্টস এর হয়ে ওঠে না। তো এটাও আমাদের করতে, এই সময় there is no alternative, সেদিকে খেয়াল রাখতে। Thank you. Michelle, there is a question for you that is by Surajit Rai Mazumdar. He is a Toronto-based Bengali writer, though now he is now living in Dhaka. He has said the virtual school will be the 5th largest school system in Canada. My question to the trustee is, the virtual system going to stay, or it's just for the interim COVID period? Our understanding is that the virtual school will stay as long as the Ministry of Education tells us that we have to offer remote as an option. It's not our preference. When people feel good about returning back to school, there are many reasons. Children need to be face-to-face in school. They need to have socialization with their peers. They need to have contact with their teachers. They need access to caring adults who can see to their needs. So one of the things that has been very hard for school systems is ensuring equity and ensuring support for students who need it. So I think we've all seen many news reports where highlighting the challenges that have gotten bigger for students who are in poverty, students that might face abuse, hunger, things like that. And it's very hard for us as a school system to address those issues when we can't
be face to face with those children. We're learning how to put some of those systems in place, but there's a lot of really important psychological and social supports for children physically in schools. So there will always be some level of online learning. There was online learning for high school, like in the summertime, or to catch up with courses, but it was very limited. So it was never meant to replace full school. So eventually, when the world gets back to normal, we would like all students to be in school. থ্যাংক ইউ। এলিনা মিতা, আপনি অভিভাবক হিসেবে একটু কি বলবেন যে এই যেই প্রশ্নটি নিয়ে আমরা এর আগে আলাপ করছিলাম, ধরুন একজনের বাচ্চা, আমাদের কোনো বন্ধুর বাচ্চা, সে স্কুলে গেল এবং তার সিমটম দেখা গেল, সেই জায়গাটায় ওই প্যারেন্টকে আপনি কি করে মানে সান্ত্বনা দেবেন? হাউ উইল ইউ কনসোল দ্যাট প্যারেন্ট? একজন অভিভাবক হিসেবে আপনি কি একটু বলবেন না? আসলে এটা মানে সান্ত্বনা দেওয়ার কিভাবে দেব আমি আসলে জানি না। কারণ প্রথমত আমি বলি যে আমি একজন অভিভাবক হিসাবে আমি আমার সন্তানকে যখন জানছি যে আমার সন্তান অসুস্থ, তখন at the first place আমি কখনোই আমার সন্তানকে স্কুলে পাঠাবো না। এবং আমি সেই জায়গাটায় যাচ্ছি না, সেটা হচ্ছে যে আমি যখন ভাবছি যে স্কুলে যাওয়ার জন্য, মাই চাইল্ড হ্যাজ গট দ্য সিমটমস অ্যাজ হি অর শি হ্যাজ গন টু স্কুল, সেই মুহূর্তে তার যে মনে কষ্ট হবে, ও আই হ্যাভ সেন্ট মাই কিড টু দ্য স্কুল সো হি অর শি হ্যাজ গট দ্য সিমটমস, এই জায়গাটাতে হাউ শ্যাল ইউ কনসোল দ্যাট প্যারেন্ট? তাকে আসলে ওই সময় তাকে সান্ত্বনাটা, তাকে ধৈর্য দিতে হবে, মানে সান্ত্বনা দিতে হবে এই জন্য এইভাবে যে এখন ধৈর্য ধরতে হবে এবং যে ট্রিটমেন্ট মানে যেভাবে করা যায় আর কি, যেটা প্রাথমিক যেটা আমরা করি সেভাবে সেই বাচ্চার ট্রিটমেন্টটা করতে হবে। এবং এটা তো অবভিয়াস যে এটা তো আমরা সবাই তো মনে মনে ধরেই রেখেছি যে এরকম একটা কিছু হতে পারে, সেই রিস্কটা নিয়েই তো বাচ্চাটাকে স্কুলে পাঠানো হয়েছিল এবং এখন বাচ্চা অসুস্থ হয়েছে। আমি যে কেয়ারে কাজ করি আমাদের এখানে এরকম হয়েছে যে অনেক অভিভাবকদের এরকম বাচ্চারা এসছে এবং তারা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বা রানি নোজ নিয়ে ডে কেয়ারে এসেছে এবং আমরা ওই মুহূর্তে প্যারেন্টসদেরকে ফোন করেছি, প্যারেন্টসরা এসে বাচ্চাদের নিয়ে গেছে এবং তখন ওই প্যারেন্টস কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কারণ কাজ থেকে ছুটি নিয়ে চলে আসতে হয়েছে, বাচ্চাকে এখন সময় দিতে হবে, বাসায় নিয়ে যেতে হবে, আবার কেউ আবার আপসেটও হয়েছে। তো সেই সময় সেই মুহূর্তে তাদেরকে আমাদের একটু সাহস দিতে হয়েছে, ভরসা দিতে হয়েছে, বোঝাতে হয়েছে সিচুয়েশনটাকে যে বাচ্চাটাকে এখন টেক কেয়ার করা দরকার, বাচ্চাটাকে আইসোলেশনে যাওয়া দরকার। হয়তো কিছুই হয়নি, হয়তো এটা সাধারণ একটা সর্দি কাশি হয়েছে, সিরিয়াস কিছুই হয়নি, কিন্তু এটার প্রাথমিক যে টেক কেয়ারটা এটা করা উচিত, তাহলে হয়তো সে ভালো হয়ে যাবে। 2 দিন আমরা 48 আওয়ার্স বলি দেখতে এবং ডক্টরের নোট নিয়ে আসতে বলি, তারপরে আমরা আবার টেক ব্যাক করি আমাদের টেক কেয়ারে, কারণ আমরা চাই না যে অন্য বাচ্চারা বা অন্য স্টাফরা যারা তারা এফেক্টেড হোক। কিন্তু ওই মুহূর্তে আমরা প্যারেন্টসদেরকে ওইভাবেই বোঝানোর চেষ্টা করি, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি এবং বাচ্চাকে টেক কেয়ার করতে বলি, আইসোলেশনে থাকতে বলি, এটাই বলি। এবং আমি হয়তো সেটা আমার ফ্রেন্ডকে ওইভাবেই হয়তো বুঝাবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের বন্ধু জামিল বিন খলিল, হি ইজ এ গার্ডিয়ান অ্যাজ ওয়েল, তার কনসার্ন উনি লিখেছেন, COVID-19 সেকেন্ড ওয়েভ সিমস টু বি কামিং in the picture. We are really worried again whether we should send our kids to school. It's his concern. আমাদের আরেক বন্ধু ডিকোস্টা লিনা অ্যাঙ্গেস, উনি বলেছেন যে শুভেচ্ছা সকলকে, খুবই যুগোপযোগী আলোচনা হচ্ছে, ধন্যবাদ এনআরবি টিভি। খালিদ মাজলিশ জাভেদ, উনি বলেছেন, since both of the guests are not Bangla speakers, it is better to speak English. Thank you very much for the suggestion. But the thing is that as the channel is a Bengali channel and as it is for the Bengali community people, we have to use Bengali as well. Thank you very much, even thank you very much. Jagotmoy Das, আমাদের আরেকজন বন্ধু, and he is a researcher at U of T. উনি লিখেছেন, nice time demanding program, very informative. Thanks for organizing such a program. Thanks to all discussants.
And Khalil, Jamil bin Khalil, he has given more comments. There is Shirajit, again, another comment. And Ashish Kumar Shil, তিনি বলছেন, আচ্ছা, there are many people who are actually watching this program from Bangladesh and Dhaka because they actually want to learn what Toronto is taking decisions, what decisions Toronto is taking, and how Toronto is facing this challenge, because it is a challenge for all the other communities, the Dhaka community, the Bangladesh community. So I believe that this program will help them. Salma Mukta, he is a professor at a government college of Dhaka. উনি লিখেছেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অশেষ ধন্যবাদ ইত্যাদি ইত্যাদি। ইউসুফ শেখ তিনি বলেছেন সময় উপযোগী বিষয় নিয়ে আলোচনা, সুন্দর আয়োজন লিখেছেন আশিস কুমার শীল। ইউসুফ আলী নয়ন তিনি লিখেছেন গ্রিটিংস টু অল। ওকে, নাও let me go back to Michelle again. No, not Michelle. I'll go to Anamika Das. That will be better. Anamika Das, আপনি তো এই রাত পোহালে, এখন তো 11টা পার হয়ে গেছে, এরপরে আমরা সবাই ঘুমিয়ে যাব, সকালবেলায় আমরা স্কুলে যাব। কতটা সাহস রাখছেন? ভয় আছে কিছু? Do you feel scared at all? Actually, না, I'm not scared. আসলে আমাদের স্কুলের সাথে একটা ডে কেয়ার আছে এবং আফটারনুন বিফোর স্কুল প্রোগ্রামও আছে। তো সে কারণে আমার ক্লাসে যে বাচ্চারা আসবে তাদের আমি অলরেডি ডে কেয়ারে দেখেছি, মানে আমরা ওই বিল্ডিং এর রুমটা শেয়ার করি, মানে আমাদের একটা কিন্ডারগার্টেন রুম আর ওদেরও ডে কেয়ারের রুম আফটার এবং বিফোর ওরা করায় সেখানে। তো তার ফলে বাচ্চাগুলোর সাথে অলরেডি একটু পরিচয় হয়ে গেছে এবং আমি দেখছি তারা খুব ভালোভাবে মাস্ক পরছে, ফলো করছে ডে কেয়ারের টিচারদের। তো হোপফুলি স্কুলেও ওরা সেম ভাবেই কোঅপারেট করবে। আর যারা বাইরে থেকে আসছে সংখ্যা খুব কম, মানে অনলাইন লার্নিং অনেকেই চুজ করেছে, তার ফলে ক্লাস সাইজ সত্যি ছোট। আমাদের ক্লাসে এই মুহূর্তে 13টা বাচ্চা, তার জন্য 2জন টিচার। তাহলে টেক কেয়ার করা তো আরো সহজ হয়ে গেল। তো এত ভাবনার কিছু নেই, একদম ইন্ডিভিজুয়ালি কেয়ার করা যাবে, আমি সেটাই আশা করছি। শুধু একটু একটা প্রসিডিওরে আমার একটু ভয় আছে, সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে যে সকালবেলায় প্রত্যেকটা বাচ্চাকে স্ক্রিন করতে। এই আমাদের একটা স্ক্রিনিং প্রতিদিন হয়, সেখানে আমাদের নিজেদের সই করতে হয়। যেসব বাচ্চারা নিজেরা সই করতে পারছে না তাদের বাবা মায়েদের দিয়ে সই করাতে। সেই জায়গাটায় দাঁড়িয়ে কিভাবে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব সেটা খালি আমার একটু ভাবনার বিষয়, কারণ প্যারেন্টকে আমি সই করাবো। Okay, could you please ask the question to Parthi? I believe that he can give the answer. Yes, one protocol says like for kindergarten parent, because they cannot sign their own screening, so teachers need to go to the parent and they could sign for their children. So that part I'm a little bit scared about, because then it's the same thing. I'm close to that parent and then I'm giving the paper, and if they don't have pen, I have to give the pen to sign it, and it's all happening outside. It's outside, that's not a problem, but we are sharing stuff. That's the problem. That's a very unique question. I think we have to encourage the parents to use the phone, the app. But I see your point. Sometimes they may not have a phone. Then we use the paper model. I think, it's best to speak with your principal. I'm not sure in the morning if you wear a pair of latex gloves just for that period. And when you bring the pen back, you disinfect it, clean it, sanitize it, or keep it away. And then hopefully within a week or 2 weeks, anyone who doesn't have a phone will make sure to send the paper. And then within 1 to 2 weeks, we can ensure all the parents are following the paper route. Yes, right. I also hope so. Thank you. Thank you very much, Parthi.
এলিনা মিতা, এই যে হ্যাঁ। আপনি এবং আপনার বন্ধুরা তাদের যে বাচ্চারা আগামীকাল বা আগামী সপ্তাহের ভেতরে স্কুলে যাবে, আপনি তাদেরকে কি সাহস জোগানোর জন্য কিছু বলতে পারেন? কারণ আমাদেরকে তো এমন পরিস্থিতিতে বাচ্চাদেরকে একটা সময় পাঠাতেই হবে। আমরা 6 মাস গেছে, এটা 1 বছর যেতে পারে, 2 বছর যেতে পারে। এভাবে তো বাচ্চাদেরকে ঘরেও রাখা যাবে না। Because there is the question of physical health, mental health, there are many issues. একটু সাহস জোগান তো। হ্যাঁ, না আসলে আমি যখন ওদের সাথে কথা বলেছি, যখন শেয়ার করেছিলাম আসলে ইদানিং যখনই স্কুল খুলবে, আমার মেয়ে অনলাইনে যাচ্ছে নাকি ইন ক্লাসে যাবে, আমিও একটা কনফিউশনে ছিলাম। আর আসলে পুরো সিস্টেমটা কি বলবো, একটু কনফিউশনই, কারণ কিছু সংখ্যক যাচ্ছে অনলাইন, কিছু সংখ্যক যাচ্ছে ইন ক্লাসে। তো এগুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল। তখন এক পর্যায়ে আমার এক বন্ধু যে ও আমাকে যেটা বললো যে আসলে what is important right now, is it like the education or the health, মানে স্পেশালি ফর মাই চিলড্রেন, এবং আমার চিলড্রেনের হেলথের সাথে তো আমাদের হোল ফ্যামিলির হেলথটাও এটা জড়িত আছে। তো they consider their health over the education, বলছে at least we're getting something, like at least we're getting the online education, it's not that we're not getting anything. So taile ami why should I take the risk of sending my children to the school? তারপরে আরেকটা যেটা পয়েন্ট আমি তখন ভুলে গেছিলাম বলতে, I want to brought it up to Michelle and Parthi, that the school board is making sure of all the safety measure within the school boundaries. But what about the transportation? Not all the school buses are running, and not all the routes have the TTCs. Most of the families not they don't drive, or maybe the father go to their work, cannot drop the children, so they're taking the TTC. And I take the TTC in the morning. I know how packed it is. So how we can make sure that the children taking the TTC and will not get affected when they're traveling. So that is also another concern of my friends who are not sending their children to the school. And yes, they're also concerned about that in-class education is really important. Like they're also concerned about the online education because they don't know the teacher. The teacher will be unknown. They don't know how the online what do you call the works will be delegated, how they're gonna submit their work. So all are uncertain. But still, মানে ওরা যেটা ভয় পাচ্ছে, they are still worried about the health issue. So ওই ক্ষেত্রে আমি যদিও ওদেরকে সাহস দিচ্ছি, I wanted to make them understand যে হ্যাঁ, face to face educationটা it's really important when they're going to school. They're mingling with their friends. They're mingling with their teachers. They see their teachers, and they socialized. And I work at daycare. I know how we are following all the policies of Toronto Public Health. So I know how we are also following, and we are trying to maintain the rules and the protocols and their health issues. So from that point of view, আমি ওদেরকে সাহস দিচ্ছি যে না, তোমরা ভরসা রাখতে পারো যে স্কুলগুলোতে সেফটি মেজার্স গুলো মেইনটেইন করা হবে, তো ভয় পেও না, দেখো। বাট অ্যাগেইন ইটস দেয়ার চয়েস, ইটস দেয়ার চিলড্রেন, বাট I tried my level best. Okay, thank you very much. ইমামউদ্দিন, Thank you. আমাদের এলিনা মিতা তো একজন প্যারেন্ট হিসেবে তার কথা বললেন, আপনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে আপনি আমাদের কমিউনিটির মানুষদেরকে একটু স্বস্তি দিতে পারেন যে না, আমাদেরকে তো পরিস্থিতিতে আসলে যেতেই হবে, এই পরিস্থিতি ফেস করতেই হবে, and we have to be more cautious, more what should I say, more serious about the health issues, but we cannot stop our children going to school. একটু যদি বলেন তাহলে আমার মনে হয় যে আমাদের কমিউনিটির বন্ধুরা একটু স্বস্তি পাবেন। না, ঠিকই বলেছেন যে আসলে আমাদের কমিউনিটিতে যারা আছেন অনেকেই, আমি আগেও বলেছি যে বেশ চিন্তায় আছেন যে আসলে ওনারা বুঝতে পারছেন না কি সেফটিটা তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট যে ওনাদের সন্তানকে স্কুলে পাঠাবেন, আর যদি না পাঠান বাসায়, আপনি জানেন যে সন্তানরা কিন্তু অনলাইন ক্লাস করলেও তারা বেশিরভাগই ডিভাইস নিয়ে থাকে।
এখন ধরেন শীতকাল আসছে, ঠান্ডা আসছে, এখন কিন্তু আর মাঠে যে খেলতে পারবে না বা ইয়ে করতে, এমনিতেই তো কোভিড এর কারণে সেটা সীমিত হয়ে গেছে। তো এখন ওনারা বাচ্চাদেরকে নিয়ে আসলে বুঝতে পারছেন না যে এক্স্যাক্টলি কি স্কুলে পাঠাবেন নাকি আবার ইয়ে করবেন। আবার স্কুলে না পাঠালে বাসায় থাকলে মানে কতটুকু ওনারা শিখতে পারবেন। যারা স্কুলে যাচ্ছে তাদের সাথে কম্পিটিশনে কি পিছিয়ে পড়বেন। অনেকগুলো ইস্যু আছে। তো আমি যেটা বলবো যে সন্তানদের প্রতি একটু সময় বেশি দেয়া প্যারেন্টসদের, মানে একটু স্যাক্রিফাইস করে হলেও, মানে ওনাদের যে সময়টা আছে এটা তাদের নিজের সন্তানদের সাথে যদি একটু বেশি সময় কাটান, তাদের সাথে বেশি বেশি তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, তাদেরকে বুঝার চেষ্টা করেন সেটা। এবং আপনি জোর করে কোনো সন্তানকে যেন স্কুলে না পাঠায়, যদি না যেতে চায় সেটা, মানে সন্তানকে খুবই, আমাদের কমিউনিটিতে একটা বড় বিষয় হচ্ছে যে সন্তানকে ওইভাবে, মানে ওদেরকে অনেকেই হয়তো, বা আমি কি বলবো যে মানে ওদের কথাকে অত দাম দেয় না যে ওরা কি বুঝে আসলে। আসলে বিষয়টা না, ওরা কিন্তু অনেক কিছুই বুঝে, একটা ছোট 6 মাসের বাচ্চাও অনেক কিছু বুঝে। এবং সেই জন্য ওদেরকে অনার করা, ওদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং একইভাবে গাইড করা এবং সেভাবে চলা। আর ডেফিনেটলি যে মানে আপনি জানেন যে এখন কোভিড এ যারা আক্রান্ত হচ্ছে এটা বেশিরভাগই হচ্ছে 40 ইয়ার্স এর নিচে, আন্ডারস্ট্যান্ড। তো এখানে অনেকেই হয়তো ফ্রেন্ডদের সাথে মিশে বাহিরে যায়। তো সবচেয়ে বেশি হচ্ছে অ্যাওয়ারনেস, যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, মাস্ক পরা, কিছুক্ষণ পর পর হাত ধুয়ে নেওয়া, বাইরে থেকে আসলে যে হ্যান্ড ওয়াশিং, তো এটার সাথে ফ্যামিলি সবার হেলথ জড়িত। তো এই জিনিসগুলো মেনটেন করা আমার মতে, মানে সেফটি মেজার গুলো দেখা, সন্তানদের সাথে সময় কাটানো এবং কানেক্টিং থাকা কমিউনিটির লোকজনদের সাথে, বন্ধু বান্ধবের সাথে। কারণ মেন্টাল হেলথ ইজ এ ভেরি, মানে এমনিতে স্ট্রেসে থাকে, তো যখন সবার সাথে একটু কমিউনিটি সবার সাথে একটু কানেক্টিং থাকবে, কথা বলবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব, তাহলে একটু ভালো লাগবে। তো আমি বলবো যে সেভাবে কানেক্টিং থাকা এবং একে অপরকে সহযোগিতা করা। Thank you very much. Michelle, we are very at the end of the program at all, because we have only 10 minutes at hand. May I request you to give a message to the Bengali community that they can feel easy to send their kids to school? Just your message. What message will you give? Well, I think it's important that each family chooses what is right for them and what feels best for them. So we know some families feel okay sending their kids or their children back to school. Some don't. Some feel better, safer keeping them at home, and that's okay. I want to say whatever choice works for each family is okay. There isn't a right or a wrong. Everybody has to make their own decision. We will continue to work to make schools as safe as possible, but also work to make the online experience a good one. So we want students to have success online. If that's what they've chosen, we want them to have success, in school, and we want them to be safe and healthy. And their well-being is most important, the family's well-being, and the choices in the best interest of well-being are the most important ones. Thank you. And the last question should go to Parthi. Parthi, could you please tell us how will you look after the overall situation of the schools of your area? A good question, Subrata. Both Michelle and I and all the trustees, we work very closely with our superintendents. And for example, in this last week, we've solved a lot of problems like the device question, like switching from in school to virtual with the help of our superintendents. They have the operational control over the local schools. So we'll be in close contact with them, especially this week as we reopen and we start to see what the issues are that come out of it. And if Subrata, I thought I would close with something. We are in a very obviously a pandemic period, and it's given us time to reflect on many things, right? And I think there's a lot of uncertainty, anxiety for parents and all of us in the community as we open up this week.
And, I thought because of you, Subrata, I should share maybe some lines from Tagore, Okay. from Rabindranath. And there's a poem from Stray Birds, and it goes, "Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add color to my sunset sky." And I thought it beautifully captures where we are in this pandemic. There was a lot of fear unknown with this pandemic, but I think if we look at perhaps the brighter side, if it's possible to see, as Tagore calls it, add color to my sunset sky. So whether your child is in virtual learning or in school learning, there's a benefit to be had. And I think if we stay positive and look on the bright side, no matter what the experience will be, there'll be good things to come out of it. So I wanted to share that with you. থ্যাংক ইউ ভেরি মাচ পার্থী। শুধু দর্শক, আপনারা বুঝলেন যে পার্থী আসলে রবীন্দ্রনাথ থেকে কোট করলেন এবং রবীন্দ্রনাথের ভেতরে যে ইতিবাচকতা, সেখান থেকে উনি আমাদেরকে বোঝাতে চাইছেন যে আমাদের এই জীবনের যে কঠিন সময়, সে সময়ও আমাদেরকে খুঁজে নিতে হবে যে কোথায় ইতিবাচকতা রয়েছে, সেভাবে আমাদের জীবন চালাতে হবে। শুধু দর্শক, আপনারা এতক্ষণ এনআরবি টেলিভিশনের সাথে থাকলেন, কানাডা জার্নালের সাথে থাকলেন, সেজন্য আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা। আমরা চেষ্টা করেছি যে আমাদের টরন্টো কমিউনিটির যে সমস্যা, একটা খুব গুরুত্বপূর্ণ সমস্যা, আগামীকাল স্কুল খুলে যাবে, তখন কি হবে আসলে সেই বিষয়টিকে তুলে ধরতে এবং সেই বিষয়ে খুব ভালো করে ভাবনাকে ঝালিয়ে নেওয়ার জন্য আজকে আমাদের এই আয়োজন ছিল। আমরা চাই যে আমাদের যারা অভিভাবক, তারা স্বস্তিতে থাকবেন, তারা সাহস নিয়ে তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন। আগামী সোমবার আমাদের কানাডা জার্নালের নিয়মিত অনুষ্ঠান থাকবে রাত 10টায়। সোমবার হবে হচ্ছে 21 সেপ্টেম্বর, এবং আপনারা জানেন যে এই সপ্তাহেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমাদের আয়োজন। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে এই আয়োজনে কলকাতা থেকে কথা বলবেন বিশিষ্ট চিন্তক, বুদ্ধিজীবী অধ্যাপক পবিত্র সরকার, ঢাকা থেকে প্রাবন্ধিক এবং গবেষক মোর্শেদ শফিউল হাসান এবং বিশিষ্ট আবৃত্তিকার রূপা চক্রবর্তী, তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ করবেন। তবে জানিয়ে রাখতে চাই যে এবারের দুর্গাপূজা প্রকৃতপক্ষে আজকে থেকে 35 দিন পরে অথবা 37 দিন পরে, কারণ এবারের দুর্গাপূজার যেটি বিশেষ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে দুর্গাপূজার মহালয়াটা পূজার 35 দিন আগে অনুষ্ঠিত হয়ে যাবে, এবং তাই এবারের মহালয়া হবে আগামী 16 তারিখ বুধবার। এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালে আমরা সন্ধ্যা 8টায় মহালয়া প্রচার করব। সেটি বাংলাদেশে হবে বৃহস্পতিবার সকাল 6টায়, ভারতে হবে বৃহস্পতিবার সকাল 5:30টায়। সঙ্গীত প্রতিষ্ঠা মিউজিক একাডেমির আয়োজনে এই মহালয়ার পরিচালনায় থাকবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত প্রসেনজিৎ দেওঘরিয়া। আমরা আশা করব আপনারা সবাই এনআরবি টেলিভিশনের সাথে থাকবেন, কানাডা জার্নালের সাথে থাকবেন। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকলেন, সেজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং আমাদের সকল অতিথিদেরকে আমরা ধন্যবাদ জানাই। টরন্টোতে এখন অনেক রাত, সবাইকে শুভরাত্রি।